পিথাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। 2024-25 কর বর্ষে ব্যবসায়িকরা কিভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কারো সাহায্য ছাড়াই ঘরে বসে খুব সহজেই জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। তো শুরু করা যাক। আজকের বিষয় 2024-25 কর বর্ষে কিভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন। ব্রাউজারে এসে ই রিটার্ন লিখে সার্চ দিবেন। ই রিটার্ন লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ই রিটার্ন ঘরে ক্লিক করেন। ই রিটার্ন ঘরে ক্লিক করলে আপনারা মূল পেজে চলে যাবেন। তার আগে একটি কথা বলে নেওয়া ভালো, যে সকল করদাতা অনলাইনে প্রথম রিটার্ন সাবমিট করবেন তাদেরকে অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এই অ্যাকাউন্ট না খুললে আপনারা অনলাইনে রিটার্ন দিতে পারবেন না। তো আমি অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে একটা ধারণা দেব। ই রিটার্নে ক্লিক করলাম। আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই অপশানে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। অপশান আসার পরে আপনারা এখানে আপনার 3 নম্বর পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে সাইন ইন করবেন। তো আমি ক্যাপচা পূরণ করে সাইন ইন করছি। তো সাইন ইনে ক্লিক করেন। লগ ইন হওয়ার পর আপনারা বাম পাশে কিছু অপশান দেখতে পাবেন। এই অপশানে এখানে লেখা আছে রেগুলার ই রিটার্ন। অন্য কোনো অপশানে না গিয়ে আপনারা রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন। রেগুলার ই রিটার্ন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন বাম দিকে যে অপশানগুলো রয়েছে এগুলোতে কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই, এটা অটোমেটিক যা আছে তাই থাকবে। ডান পাশে ইনকামের সোর্স দেওয়া আছে, অর্থাৎ আপনার ইনকামের ধরন দেওয়া আছে। যেহেতু ব্যবসায় সম্পর্কে এই ভিডিওটি তৈরি করা, শুধু আমি ইনকাম ফ্রম বিজনেস, যারা ব্যবসায়িক রয়েছেন তারা শুধু ইনকাম ফ্রম বিজনেস এই অপশানে ক্লিক করবেন, করে পরবর্তী ধাপে চলে যাবেন। তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে চলে যাব। তো পরবর্তী অপশানে আসার পরে বাম দিকে একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা আছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। এই লোকেশনটা কোথায়, আপনার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশনটা সিলেক্ট করে দিবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পাবেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন। আপনার যে ঠিকানা সেই ঠিকানাটা দিয়ে দিবেন। যদি এই 4টার মধ্যে কোনোটাই না হয় তাহলে আপনি এনি আদার এরিয়াটা সিলেক্ট করবেন। এই করদাতা এনি আদার এরিয়ার মধ্যে পড়ে, তাই আমি এটা সিলেক্ট করলাম। তো এখানে এই ঘরগুলো পূরণ করার দরকার নেই। নিচে আসেন ক্লাইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। এখানে যদি আপনি ইনভেস্ট করে থাকেন কোনো কিছুতে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এরপরে চলে আসেন হাতের ডান দিকে, এখানে লেখা আছে গ্রস ওয়েলথ ওভার 50 লক্ষ টাকা। অর্থাৎ যাদের সম্পদ 50 লক্ষ টাকার উপরে তারা ইয়েস দিবেন, আর যাদের 50 লক্ষ টাকার নিচে তারা নো দিবেন। যাদের মোটর কার রয়েছে তারা ইয়েস দিবেন, আর মোটর কার না থাকলে নো দিবেন। বিদেশে যদি কোনো সম্পদ থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এছাড়াও সিটি কর্পোরেশনের এলাকায় যদি আপনার সম্পত্তি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আর আইটি 10B এই ঘরটাতে ইয়েস দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে আপনারা ইয়েস দিবেন। এই ঘরগুলো পূরণ করা হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনাদের আর একটি কথা বলার বাকি ছিল, সেটি হচ্ছে 2024-25 কর বর্ষে পুরুষ করদাতার ক্ষেত্রে 3.5 লক্ষ টাকার নিচে হলে এবং মহিলা করদাতার ক্ষেত্রে 4 লক্ষ টাকার নিচে হলে তারা জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। এই ধাপে কি কি রয়েছে?
বিজনেস ক্যাটাগরি, অর্থাৎ আপনার বিজনেসের ধরনটা কি, আপনি কি ধরনের বিজনেস করেন। যেহেতু যে রিটার্ন সাবমিট করতেছেন অবশ্যই আপনারা ছোট ব্যবসায়ী, তাই আপনারা এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে অন্য কোনো ব্যবসা না দেখে সরাসরি রেগুলার বিজনেস ইনকাম এই ঘরটাতে পূরণ করবেন। তো আমি এই ঘরটা পূরণ করলাম। আর তারপরে রয়েছে বিজনেস টাইপ, আপনার বিজনেসের ধরনটা কি, আপনার বিজনেস কি ধরনের বিজনেস করেন সেই বিজনেসের নাম দিবেন। এই করদাতা ক্লথ বিজনেস করে, তাই এখানে ক্লথ বিজনেসের নাম দিলাম। আপনার বিজনেস নেম, মানে আপনার প্রতিষ্ঠানের নাম কি, আপনার প্রতিষ্ঠানের নামটা দিবেন। তারপরে বিজনেস অ্যাড্রেস দিবেন। বিজনেস অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে পরবর্তীতে চলে আসেন ইনকাম সামারি। ইনকাম সামারি এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এখানে ভুল করা যাবে না। এখানে হিসাব নিকাশ করে সংখ্যাগুলো বসাবেন, ভুলভাল কোনো তথ্য দিবেন না। ভুলভাল তথ্য দিলে এটা আপনার জন্যই ক্ষতিকর। তাই আমরা সঠিকভাবে রিটার্ন ঘরগুলো পূরণ করব। তো এখানে লেখা আছে সেল, টার্নওভার, রিসিপ্ট। এখানে সেল মানে বিক্রয় কত হয়েছে সেটা এখানে দিবেন, গ্রস প্রফিট কত আসলো সেটা এখানে দিবেন, এবং খরচ কত হয়েছে সেই খরচের ঘরটা এখানে দিবেন। আর নেট প্রফিট কত হবে সেটা এখানে অটোমেটিক চলে আসবে। তো এখানে এর একটা সূত্র রয়েছে, এই সূত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, যদি আপনার আয় 2,80,000 টাকা ধরা হয়, তাহলে এই আয়কে 2 দিয়ে ভাগ দিবেন। 2 দিয়ে ভাগ দিয়ে যা বের হবে তার সাথে 3 দিয়ে গুণ দেবেন, তাহলে গ্রস প্রফিটটা বের হয়ে আসবে। আর এই গ্রস প্রফিটের সাথে এই 100 দিয়ে গুণ করে 15 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনার বিক্রয় বের হয়ে আসবে। এটা একটি অঙ্কের সূত্রের মতো, এটা অবশ্যই এর বাইরে যাবেন না। আমি যেভাবে দেখাইছি এটা এইভাবে করার চেষ্টা করবেন, এতে আপনার ভালো হবে। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন সেল কিভাবে বের করতে হয়, গ্রস প্রফিট কিভাবে বের করতে হয় এবং খরচটা কিভাবে বের করতে হয়। এই করদাতা 2,80,000 টাকা ইনকাম ধরা হয়েছে, সেই ক্ষেত্রে তার সেল আসবে 28 লক্ষ টাকা, গ্রস প্রফিট আসবে 4,20,000 টাকা এবং খরচ আসবে 1,40,000 টাকা। এখন দেখা যাক হাতের ডান দিকে কি কি অপশন রয়েছে। ব্যালেন্স শিট সামারি, এই ব্যালেন্স শিটটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, মনোযোগ সহকারে দেখেন। তো ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক, এই ক্যাশটা কিভাবে বের করবেন একটি সূত্র রয়েছে, সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখেন। আপনি যদি নতুন করদাতা হয়ে থাকেন, অর্থাৎ পূর্বে যদি রিটার্ন জমা না দিয়ে থাকেন, এইবার প্রথম রিটার্ন যদি জমা দিতে চান, তাহলে আপনার ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। ধরে নেওয়া হলো আপনার আয় 2,80,000 টাকা এবং আপনার অতীত জীবনে কিছু সঞ্চয় তো অবশ্যই রয়েছে, সেই সঞ্চয়টা ধরতে হবে। তো আবার এই সঞ্চয়টা বেশি ধরবেন না, বেশি ধরলে আবার সমস্যা হতে পারে। তো একটা সামঞ্জস্যের মধ্যে সঞ্চয়টা ধরবেন। এই করদাতার অতীত জীবনে সঞ্চিত আয় 8 লক্ষ টাকা ধরলাম। এই 8 লক্ষ এবং এই কর বর্ষে আয় 2,80,000 টাকা, এটা যোগ করলে হয় 10,80,000 টাকা। এবং এই কর বর্ষে ওই করদাতার পারিবারিক খরচ ধরা হয়েছে 1,50,000 টাকা। আপনারা বেশিও ধরতে পারেন, কমও ধরতে পারেন, এটা আপনার আয়ের উপর নির্ভর করবে। তাই আমি 1,50,000 টাকা খরচ ধরলাম। তাহলে এই মোট ক্যাশ থেকে 1,50,000 টাকা বাদ দিলে যা বের হবে 9,30,000 টাকা, এটাই হবে ক্যাশ ইন হ্যান্ড। তো এই জিনিসটা ভালো করে খেয়াল করেন। তাহলে ক্যাশ ইন হ্যান্ডটা কিভাবে বের করতে হয় আমরা জেনে গেলাম। এখন আমরা রিটার্নের ঘরটা পূরণ করি। ক্যাশ ইন হ্যান্ড 9,30,000 টাকা বসায় দিলাম। আর ইনভেন্টরি, এখানে যদি আপনার মজুদ থাকে কোনো কিছু, সেই মজুদ থাকলে টাকার পরিমাণটা দিবেন, না থাকলে 0 দিবেন।
আর ফিক্স অ্যাসেট যদি থাকে টাকার পরিমাণ লিখবেন, না থাকলে শূন্য দিবেন। আদার অ্যাসেট বলতে ধরেন আপনার দোকানে কিছু চেয়ার টেবিল বাবদ খরচ করেছেন, সেই অ্যামাউন্টটা এখানে দিতে পারেন। এই করদাতা চেয়ার টেবিল বাবদ 10,000 টাকা ব্যয় করেছেন, তাই আমি 10,000 টাকা এখানে দিয়ে দিলাম। এই টোটাল অ্যাসেটটা অটোমেটিক চলে আসবে। ওপেনিং ক্যাপিটাল মানে হচ্ছে আপনি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। ধরে নিলাম এই করদাতা 1,60,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, 2 লক্ষ 3 লক্ষ টাকা দিতে পারেন। নেট প্রফিট অটোমেটিক চলে এসেছে এবং এখানে এই বছরে যেটা খরচ করেছে করদাতা সেটা এখানে দিয়ে দিবেন। ক্লোজিং ক্যাপিটাল অটোমেটিক চলে আসবে। লাইবিলিটি অর্থাৎ আপনার ব্যাংকে যদি কোনো ঋণ থাকে বা সমুদ্র থেকে কোনো কিছু ঋণ না থাকে, সেই ঋণ এখানে কত তা এখানে বসিয়ে দেবেন, না থাকলে 0 দিবেন। তো এই সকল ঘর সুন্দর করে পূরণ করবেন আমার দেখানো পথ অনুযায়ী। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। সবগুলো ঘর পূরণ করা হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। এই ঘরটি হচ্ছে আপনার বাৎসরিক খরচ, যে আমরা খরচ করলাম, করদাতা যে 1 বছরে যে খরচ হয়েছে 1,50,000 টাকা, সেটা এখানে বসাইতে হবে। খরচের পর্যায়গুলো ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এখানে ছোট করদাতার ক্ষেত্রে এই ভাগ ভাগ করে লেখার প্রয়োজন নেই, আপনারা সরাসরি এই 1,50,000 টাকা যে খরচ সেটা এখানে বসাই দিবেন। আর বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের ধাপে ধাপে যেগুলো খরচ হয় সেইগুলো খরচ অনুযায়ী এখানে বসাইতে হয়। তো আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে পরবর্তী অপশানে চলে যাব। পরবর্তী অপশানে রয়েছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। অ্যাসেট, এখানে আপনার সম্পত্তি পরিমাণটা উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনার যে সম্পত্তিগুলো রয়েছে সেটা সঠিক ও সত্যভাবে প্রকাশ করবেন, লিখে দিবেন। কোনো প্রকার লুকানোর চেষ্টা করবেন না, লুকানোর চেষ্টা করলে ভবিষ্যতে আপনি বিপদে পড়তে পারেন। এই অপশানে আপনারা অনেকগুলো ঘর দেখতে পাবেন। এই ঘরগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। আপনার যদি কোনো অকৃষি সম্পত্তি থেকে থাকে তাহলে নন এগ্রিকালচার প্রপার্টি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আবার নন এগ্রিকালচার প্রপার্টি এই ঘরটাতে টিক দিবেন। এই ঘরটাতে টিক দেওয়ার পরে এখানে ডিসক্রিপশন অ্যান্ড লোকেশন, মানে আপনার যে সম্পত্তিটা রয়েছে আপনি সেই সম্পত্তির বিবরণ দিবেন, দাগ নাম্বার দিবেন, লোকেশন দিবেন, মৌজা দিবেন, দিয়ে ঘরটা পূরণ করবেন। আর আপনি কি এই সম্পত্তি কিনেছেন নাকি পৈতৃক সূত্রে পেয়েছেন নাকি দান সূত্রে পেয়েছেন। যদি আপনি পৈতৃক সূত্রে পেয়ে থাকেন ইনহেরিটেন্স দিবেন, কিনে থাকলে পারচেজ দিবেন এবং কেউ দান করে থাকলে গিফট দিবেন। আর এরিয়া অফ দ্য প্রপার্টি, আপনি জমির পরিমাণটা উল্লেখ করবেন। এখানে ইউনিট, ডেসিমেল, এরিয়া, স্কোয়ার মিটার, স্কোয়ার ফিট বিভিন্নভাবে এটা উল্লেখ করবেন। আর এখানে জমির মূল্যটা লিখবেন, 2 পাশে জমি মূল্য একই লিখবেন। এই করদাতা পৈতৃক সূত্রে 5 শতক জমি পেয়েছেন, তো এখানে আমি লিখে দিলাম জমির বিবরণ এবং যেহেতু পৈতৃক সূত্রে পেয়েছে তাই ইনহেরিটেন্স দিলাম। তারপরে এরিয়া অফ প্রপার্টি, তাহলে এখানে আপনি কয় শতক বা কতটুকু জমি পরিমাণ সেটা উল্লেখ করবেন। এখানে এই করদাতা 5 শতক এবং ডেসিমেল দিয়ে দিলাম। এই জমি যেহেতু করদাতা পৈতৃক সূত্রে পেয়েছে তাই জমির মূল্য 0 হবে, এখানে 0 দিয়ে দিলাম। যদি আপনাদের আরো সম্পত্তি থেকে থাকে বা আপনি যদি পেয়ে থাকেন, যদি আপনার কেনা সম্পত্তি থাকে তাহলে এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন, করে এই যথাযথভাবে এগুলো ঘর পূরণ করবেন। যদি জমির মূল্য থাকে, যদি আপনি কিনে থাকেন অবশ্যই জমির মূল্য রয়েছে, সেই জমির মূল্য সাথে জমির মূল্যর সাথে 10% রেজিস্ট্রেশন খরচ দেখায় এই জমির মূল্যটা এখানে দিয়ে দিবেন। তো এই করদাতা কোনো জমি কিনে নাই তাই আমি ঘরটা আর পূরণ করলাম না। এগ্রিকালচার প্রপার্টি, এই যদি আপনাদের কৃষি সম্পত্তি থেকে থাকে এই এগ্রিকালচার প্রপার্টি অপশন ক্লিক করবেন। এখানে সম্পত্তির বিবরণ দিবেন, মৌজা দিবেন,
তারপরে দাগ নম্বর দিবেন, ক্ষতের নম্বর দিবেন, এগুলো দিবেন। যদি আপনি এই সম্পত্তি কিভাবে পেলেন সেটা উল্লেখ করে দিবেন এবং সম্পত্তির পরিমাণ দিবেন। এখানে ডেসিমেল ও একর দুটোর অপশানে যা আসবে হিসাব করে যে সম্পত্তির পরিমাণ সেই সম্পত্তির পরিমাণ হিসেবে এটা দিয়ে দিবেন। যে সম্পত্তি কিনা হয় এখানে মূল্য দিবেন, আর পৈতৃক সূত্রে বা দান সূত্রে পেলে 0 দিবেন। যেহেতু এই করদাতার কিছু সম্পত্তি নেই তাই এই ঘরটি পূরণ করলাম না। এরপর আসেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে আপনার ব্যাংক, সঞ্চয়পত্র, ডিপিএস, লোন ইত্যাদি যদি থাকে এই ঘরগুলো পূরণ করবেন। আপনার যদি সঞ্চয়পত্র থাকে সঞ্চয়পত্র ঘরে ক্লিক করে আপনার সঞ্চয়পত্রের ধরনটা দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এর কত তারিখে ইস্যু হয়েছে সেই ডেট দিবেন এবং সঞ্চয়পত্রেও কত টাকা কিনেছে সেই পরিমাণটা দিবেন। ইস্যু ডেটটা সঞ্চয়পত্রের যে একটা কাগজ রয়েছে সেই কাগজে লেখা রয়েছে, এই ঘরটাতে পূরণ করে দিবেন। এই ঘরটা পূরণ একটা সঞ্চয়পত্র হয়ে গেল। যদি আপনার একাধিক সঞ্চয়পত্র থাকে এই অ্যাড অপশানে ক্লিক করে এই ঘরগুলো পূরণ করতে পারবেন। এই করদাতার কোনো সঞ্চয়পত্র নাই তাই এটা আমি পূরণ করলাম না। যদি আপনার ডিপোজিট থেকে থাকে, ফিক্সড ডিপোজিট, তাহলে এখানে ফিক্সড ডিপোজিট এগুলো ঘর পূরণ করে এখানে দিয়ে দিবেন। একদম সোজা, কোনো ভয়ের কোনো কারণ নেই, তবে তথ্যগুলো সঠিক দিবেন। ডিপিএস, যদি ডিপিএস থাকে আপনি 24-25 কর বর্ষে যে টাকা ডিপিএস জমা দিবেন শুধু সেই টাকাটা উল্লেখ করবেন এখানে। যদি আপনার 10,000 টাকা প্রতি মাসে হয় তাহলে 12 মাসে 1,20,000 টাকা, তাহলে 1,20,000 টাকা এখানে বসায় দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দিবেন, কোন ব্যাংকে ডিপিএস জমা দিন সেটা লিখবেন এবং ডিপিএস এর ধরনটা কি এখানে উল্লেখ করে দিবেন। এই করদাতা ডিপিএস নেয় তাই আমি এটা ঘর পূরণ করলাম না। এরপরে লোন রয়েছে এবং আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট রয়েছে, যদি সম্পত্তি থাকে এই ঘর পূরণ করে দিয়ে দিবেন। যদি মোটর কার থাকে মোটর কার উল্লেখ করবেন। এখন আসেন গোল্ড, ডায়মন্ড, এই ঘরটাকে অবশ্যই আপনারা পূরণ করবেন। আপনাদের কিছু সোনা থাকে এই সোনাটা উল্লেখ করবেন, সোনা উল্লেখ করবেন কত ভরি রয়েছে এটা পূরণ করে দিবেন। তবে এই সোনার উপরে কোনো প্রকার ট্যাক্স আসবে না, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সত্যতা ভাবে এটা পূরণ করবেন। এই সোনাটা মনে করেন আপনি গিফট হিসাবে পেয়েছেন, কত ভরি ধরে নিলাম, 10 ভরি, 15 ভরি, 20 ভরি, 5 ভরি, আপনার যা আছে তাই দিবেন। এই 20 ভরি এখানে এই করদাতা দিয়ে দিলাম। এই যে ভরি, তোলা আপনি যেটা খুঁজে দিতে পারেন আমরা ভরি দিয়ে দিলাম। এর মূল্য যেহেতু গিফট পেয়েছে তাই এর মূল্য আসবে না, এখানে আমি 0 দিয়ে দিলাম। এরপরে আসেন ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রিক আইটেম। এই ফার্নিচার এই ঘরটা পূরণ করবেন। তো এই ফার্নিচার আইটেমটা দিয়ে দিলাম। ফার্নিচার আইটেম এখানে আপনি কিনেছেন না পৈতৃক সূত্রে পেয়েছেন না গিফট পেয়েছেন দিয়ে দিবেন। যেহেতু এই করদাতা ফার্নিচার কিনেছে তাই পার্সেজ দিলাম। কোয়ান্টিটি একটা কোয়ান্টিটি দিবেন, 10টা ফার্নিচার কিনেছেন বা তারও বেশি কিনতে পারে, আপনার যেটা কিনবে সেটা এখানে উল্লেখ করে দিবেন এবং সেই ফার্নিচারের একটা আনুমানিক মূল্য দিয়ে দিবেন। ধরেন 2,50,000 টাকা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আবার অ্যাড অপশানে ক্লিক করবেন, করে এই ইলেকট্রিক আইটেমটা এখানে দিয়ে দিবেন। এখানে আমি পার্সেজ দিয়ে দিলাম, এখানে ধরলাম 20টা কিনেছেন এবং এর মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। এরপরে আসেন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এই ঘরটাতে ক্লিক করবেন। এই ক্যাশ ইন হ্যান্ড, এই ক্যাশ ইন হ্যান্ডটা কত থাকলো সেটা আপনাকে দিতে হবে। আপনাদের কি মনে আছে ক্যাশ ইন হ্যান্ডটা কত বের হয়েছিল? 9,30,000 টাকা। এই 9,30,000 টাকা কিভাবে বের হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখানো হয়েছে। এই 9,30,000 টাকা দিয়ে দিলাম। এই নতুন করদাতার ক্ষেত্রে আপনারা যে হিসাবটা দেখাই দিয়েছি এইভাবে লিখবেন। আর পুরাতন করদাতার ক্ষেত্রে পূর্বের রিটার্নে
ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে, সেটার সাথে আপনারা এই বর্তমান আয় যোগ করবেন এবং খরচটা বাদ দিয়ে যা বের হবে সেটা এখানে ক্যাশ ইন হ্যান্ডে দিয়ে দিবেন। আপনি কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন তাহলে আমি একটু বুঝি। করদাতা যদি পূর্বে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে সেই পূর্বের রিটার্নে ক্যাশ এবং পরিসম্পদ দেওয়া আছে। তো এখানে ধরে নিলাম করদাতার 15 লক্ষ টাকা ক্যাশ রয়েছে। এই 15 লক্ষ টাকা ক্যাশের সাথে বর্তমান যে আয় 2,80,000 টাকা এটা যোগ করবেন। যোগ করে যেটা বের হবে তার সাথে খরচটা বাদ দিবেন 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা খরচটা বাদ দিবেন, দিলে যেটা বের হবে সেটাই হবে আপনার ক্যাশ। এই ঘরটা পূরণ করার পর সোজা আপনারা চলে আসবেন, নিচের দিকে চলে আসেন, এই যে আদার রিসিপ্ট। নতুন করদাতার ক্ষেত্রে এই ঘরটাকে অবশ্যই পূরণ করতে হবে। আদার রিসিপ্ট ঘর, নতুন করদাতা, মনে রাখবেন নতুন করদাতা। পুরাতন করদাতারা এই ঘরটা পূরণ করার প্রয়োজন নেই। যদি অন্য কোনো থেকে টাকা পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আদার রিসিপ্ট ঘরটা পূরণ করবেন, তাছাড়া পূরণ করার প্রয়োজন নাই। নতুন করদাতার ক্ষেত্রে এই ঘরটি অবশ্যই পূরণ করতে হবে। তাহলে দেখা যাক ফার্নিচার বাবদ তিনি কত টাকা খরচ করেছেন। এই যে 5,50,000 টাকা। এই 5,50,000 টাকা এখানে বসাই দেব। 5,50,000 টাকা এখানে বসাই দেব। 5 লাইফে কত টাকা ধরা হয়েছিল? এই 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকা এখানে বসাই দিলাম। তাহলে এই 8 লক্ষ টাকা পূর্বের ক্যাশ এবং 5,50,000 টাকা ফার্নিচার এবং ইলেকট্রিক আইটেম মিলে খরচ করা হয়েছিল, তাই এটা এখানে বসাই দিলাম। তাহলে এখানে আর কোনো কিছু আছে কিনা একটু দেখে নেন। এই ক্যাশ ইন হ্যান্ডে 9,30,000 টাকা দিয়ে দিলাম, এখানে আর কোনো কিছু নাই। যদি এখানে আপনার সম্পত্তির মূল্য এখানে যদি দেওয়া থাকতো, সেই সম্পত্তির মূল্যটা এখানে এই যে এখানে এই অ্যাড অপশনে ক্লিক করে এখানে এই সম্পত্তির মূল্যটা এখানে বসাই দিবেন। নেট ওয়েলথ অফ প্রিভিউ ইনকাম ইয়ার, এই ঘরটাতে আপনারা পূরণ করবেন না। নতুন রিটার্ন দাখিল যারা করবেন তারা এই ঘরটা পূরণ করবেন না। যারা পুরাতন রিটার্ন দাখিল করতেছেন বা পূর্বে রিটার্ন দাখিল করেছেন সেই সকল করদাতারা শুধু এই ঘরটা পূরণ করবেন। এখানে পূর্ববর্তী সম্পদ কত রয়েছে তা পূর্ববর্তী রিটার্নে দেওয়া আছে, সেটা দেখে এখানে বসাই দিবেন। এখন এখানে একটু সামারি দেওয়া আছে, এই সামারিটা দেখে নেবেন। এই সামারিটা দেখে এখানে দেখবেন যে ডিফারেন্স, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা অবশ্যই শূন্য করবেন। যদি শূন্য না আসে তাহলে বুঝবেন যে রিটার্নের ঘর পূরণ করতে কোনো কিছু ভুল হয়েছে। তাই দয়া করে সেটা আবার ভালো করে দেখবেন কোথায় ভুল হয়েছে। যদি এখানে এই যে সে ধরেন পাস্ট লাইফ, সেভিং পাস্ট লাইফ, এই ঘরটা আমি বাদ দিলাম, দিয়ে এখন নিচে এসে দেখেন এই যে ডিফারেন্সটা 8 লক্ষ টাকা মাইনাস হয়ে গেছে। তার মানে এই যে পাস্ট লাইফে যে 8 লক্ষ টাকা ধরা হয়েছিল সেটা এখানে মাইনাস দেখাচ্ছে। তাই এই ঘরটাকে এখানে অ্যাড করে পাস্ট লাইফ সেভিং পাস্ট লাইফে যে 8 লক্ষ টাকা ধরা হয়েছিল সেটা এখানে দিয়ে দিব। এখানে দেখেন এখানে পূরণ করে দিলাম। এখানে রেফারেন্স যে আছে রেফারেন্স, এই রেফারেন্স কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু নীল দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। এখানে কোনো কিছু করা প্রয়োজন নেই। এখানে শুধু আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে
এর বিবরণটা এখানে দেওয়া থাকবে। যেহেতু আমরা ট্যাক্স ফ্রি রিটার্ন দিচ্ছি, তাই এখানে কোনো ট্যাক্স আসবে না। তো এখানে পরবর্তীতে নিচে অপশনে চলে আসে, নিচে দেখতে পাবেন প্রসেস টু অনলাইন রিটার্ন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে বাংলা করে নেবেন, বাংলা করে আপনারা এই পুরো রিটার্নটা একটু দেখে নেবেন। এটাই হচ্ছে রিটার্নের শেষ ধাপ। এখানে দেখার পরে কোথায় কোনো কিছু ভুল আছে কিনা সঠিকভাবে যাচাই বাছাই করার পর যদি সঠিক থাকে তাহলে আপনারা সাবমিট এই রিটার্ন অপশনে ক্লিক করে ইয়েস করে দিবেন, তাহলেই অনলাইনে রিটার্ন সাবমিট করা হয়ে যাবে। এই অনলাইনে রিটার্ন সাবমিট করার সাথে সাথে আপনারা সার্টিফিকেট এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পারেন, নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি আমি আপনাদের বিশেষভাবে সহযোগিতা করব। ভালো থাকেন, ধন্যবাদ।